নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভালো থাকার কথা, কারণ আমার টিপস বা গুপ্ত প্রয়োগ করে আপনারা অনেক উপকার পাচ্ছেন। তাই আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকার কথা। আজকের অনেক বিস্তর আলোচনা করব, আলোচনা ভিত্তিক কথাবার্তার মাধ্যম দিয়ে, এবং অনেক টিপস, অনেক গুপ্ত প্রয়োগ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে ফলহানি অমাবস্যার বিষয় নিয়ে এবং অমাবুচি বিষয় নিয়ে আলোচনা রাখবো। তার মাঝখানে আমি একটু বাস্তু নিয়ে আলোচনা করে নিই, তারপরে আসছি আপনাদের জন্য টিপস বা গুপ্ত প্রয়োগ। সামনে ফলহানি অমাবস্যা, সেটা নিয়েও বলবো, আর অমাবুচি কামাখ্যা যাওয়ার বিষয় বা কিভাবে কি করবেন সেই বিষয়ে হালকা হালকা করে বলবো, পরের অনুষ্ঠানে আরও বলবো। তো যেটা নিয়ে বলা মেন কথা বা মেন আমার উদ্দেশ্য বা যে আলোচনা ভিত্তিক কথাবার্তাটা আপনাদের সামনে সবসময় রাখি, সেটাই হচ্ছে বাস্তু। আজকের লোকে বা ভক্তজনে প্রচুর সমস্যায় জর্জরিত, প্রচুর সমস্যায় জর্জরিত। সব জায়গায় গেছেন, সব জায়গায় ঘেটেছেন, অনেক রেমেডি নিয়েছেন, কিন্তু কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না। আপনার সমস্যা, আপনি প্রচুর তান্ত্রিক জ্যোতিষকে দেখিয়ে নিয়েছেন। কোনো তান্ত্রিক জ্যোতিষকে আমি অপমান করছি না বা ছোট করছি না। গেছেন, কোনো কাজ হয়নি। দোষটা তার না বা দোষটা আপনার না, দোষটা কিন্তু আপনার বাস্তুর। বাস্তু নিয়ে যে আলোচনা করছি সেটা ভালো করে মন দিয়ে শুনবেন। সমস্যায় যখন জর্জরিত, রোগ অসুখে যখন জর্জরিত, অর্থ সংকট, ফ্যামিলির মধ্যে ঝামেলা, বন্ধুবান্ধব বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মনোমালিন্য, সন্তান পড়াশোনা করতে চাইছে না, আশেপাশে সবার সাথে ঝুটঝামেলা, অশান্তি, থানা পুলিশ কোর্ট কাছারি লেগে গেছে, মামলা মোকদ্দমা হচ্ছে, আজকের ইনকাম করে নিয়ে আসছেন, কালকে বেরিয়ে যাচ্ছে, সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, কোনো উপায় নেই। যেখানে যাচ্ছেন কেউ বলছে আপনার উপর তুকতাক হয়েছে, আপনার পাশের বাড়ি আপনার কেউ ক্ষতি করেছে, আপনার আত্মীয় আপনার ক্ষতি করে দিয়েছে, তাই আপনি উঠতে পারছেন না। আপনার মন আরও ভেঙে যাচ্ছে আত্মীয় স্বজনের উপর, বা আশেপাশে যাদের সাথে আপনার ভালো রিলেশন ছিল তাদের উপর আপনার মনটা খারাপের দিক চলে যাচ্ছে, যে তারা আমার ক্ষতি করেছে, আমি তাদের ক্ষতি করব। এটা হচ্ছে ইনকামের রাস্তা কিছু লোক বেছে নিয়েছে। গেলেই বলবে আপনার ক্ষতি করেছে, গেলেই বলবে, কারণ আপনি এমনিতেই জর্জরিত, যে যা বলছে আপনি তাই শুনছেন। আবার কেউ গেলে বলবে আপনার এই হয়েছে, আপনার ওই হয়েছে, আপনার এই করতে হবে, সেই করতে হবে। সবার আগে আপনাকে বলে দিচ্ছি বা আপনাদেরকে বলে দিচ্ছি, যখনই এরকম জর্জরিত বা এরকম সমস্যায় পড়বেন, সবার আগে আপনি বাস্তুর দিকে লক্ষ্য করবেন। আপনার বাস্তুর সমস্যাটা কোথায় হয়ে আছে। প্রত্যেকটা গ্রহের সাথে আমাদের বাস্তু কিন্তু রিলেটেড বা সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা গ্রহের সাথে। প্রত্যেকটা গ্রহ যখন বা যে প্ল্যানেটগুলো নিয়ে আমরা চিন্তা করি বা আমরা জানি যে আমাদের এই প্ল্যানেটে এই ক্ষতি করে, আপনি দেখবেন আপনি যেই প্ল্যানেট আপনার বা যে গ্রহ আপনার ক্ষতি করছে, আপনার বাড়ির ভিতর সেই জায়গায় সমস্যা হয়ে রয়েছে, সেই জায়গায় সমস্যা হয়ে রয়েছে। সবার প্রথম অনেক জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে নিয়েছেন, অনেক খরচা করেছেন, অনেক সমাধানের চেষ্টা করেছেন, আরও আপনি খারাপের দিকে চলে গেছেন বা আরও নিচে বা তলানিতে ঠেকে গেছেন, একদম তলানিতে চলে গেছেন। আপনার কোনো সেখান থেকে ইনকাম দেখা যাচ্ছে না বা সমস্যার সমাধান দেখা যাচ্ছে না। একটাই সমস্যার সমাধান, আপনার লাস্ট সুইসাইড বা মৃত্যু, এটাই আপনি কামনা করছেন। শেষ মুহূর্তে পিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর অনুষ্ঠানটা দেখে মাথায় নিয়ে আপনি অবশ্যই বাস্তুটাকে আমার কাছে একবার চেক করিয়ে নিন। বাড়ির যে কোনো জায়গা থেকে মাটি তুলে নিয়ে আসতে হবে। আমার যে ভিজিট, সেই ভিজিটের বিনিময়ে আপনাকেও দেখাতে পারবেন, তার সাথে বাস্তুর মাটিটাকেও টেস্ট করিয়ে নিতে পারবেন ওই টাকার মধ্যে। বাস্তুর সমস্যাটা আপনাকে বলে দেব, যখন আসবেন বাস্তুর ম্যাপটা আমার কাছে অবশ্যই নিয়ে আসবেন। এই যে সমস্যায় যখন জর্জরিত, সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনার যেখান থেকে ধরুন পয়সা, টাকা পয়সা একদমই নেই, যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে,
সবার প্রথমে আপনাকে অগ্নিকোণটা বিচার করে দেখতে হবে। অগ্নিকোণ পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথ। অনেকে আবার বাংলা বোঝে না, অনেকে আমাকে বলেছে দাদা আপনি একটু ইংলিশে ট্রান্সলেট করে বলবেন, তাই বললাম ইস্ট অ্যান্ড সাউথ। এটা হচ্ছে অগ্নিকোণ, এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট বলা হয় যাকে। এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে টাকা পয়সার জন্যে। টাকা পয়সার জন্য লক্ষ্য রাখতে হবে এই জায়গাটা আপনি ভুল করে বাথরুমটা করে দেননি তো, বা জলের রিজার্ভারটা করে দেননি তো, বা সেপটিক ট্যাঙ্ক করেননি তো, বা ভুল করে কুয়ো করে দেননি তো, বা ভুল করে ওখানে বড় বড় গাছ লাগাননি তো। ফায়ার এলিমেন্ট মানে আগুন। আগুনের জায়গায় যদি আপনি জল রাখেন তাহলে আগুন নিভে যাবে, আপনার টাকা পয়সা ধন সম্পত্তি ওখানেই থেমে যাবে, আর উঠবে না বা আসবে না। যদি অগ্নিকোণ মানে আগুনের জায়গায় ফায়ার এলিমেন্ট যাকে বলা হয়, ইস্ট অ্যান্ড সাউথ পূর্ব এবং দক্ষিণ, এই দিকটাকে অগ্নিকোণ বলা হয়। এই দিকে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের এখানটায় বাথরুম আছে কিনা, দেখতে হবে রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক, কুয়ো, কল, এমনকি যদি এসিও লাগান, এসি যদি লাগান তাহলে এই এসিটাও ঠিক জায়গায় ওইখানে যদি লাগান তার কিন্তু অন্য আলাদা ব্যালেন্স করার জন্য একটা উপায় আছে, সেগুলোর জন্য আমাদের কাছে আসতে হয়। আপনি যেদিন থেকে এসিটা লাগিয়েছেন ওই জায়গাটায়, সেদিন থেকে আপনার টাকা পয়সার গ্রোথ কমে গেছে, বা টাকা পয়সা আসছে না, বা টাকা পয়সা ইনকাম করছেন রাখতে পারছে না, বা টাকা পয়সার ফ্লো হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এসিটা ওখানে কেন আছে। এসি নামার পর থেকে আমার এই সমস্যা, তার মানে ভাবছেন এসিটা আপনার শ্যুট করছে না, না এসি আপনার শ্যুট করছে না, এসিটা আপনি ভুল জায়গা লাগিয়েছেন, তাই আজকের আপনার টাকা পয়সার গ্রোথ কমে গেছে। যদি বাথরুম থাকে তাহলে টাকা পয়সা তো আপনি একদম শেষ হয়ে যাবেন, কোনো জায়গা থেকে আপনার টাকা পয়সা আসবে না, টাকা পয়সা যা ইনকাম করবেন সব বেরিয়ে যাবে, এবং যে কাজে যাবেন আপনি ইনকামের জন্য সে কাজে বাধা পড়ে যাবে, মনে হবে আপনার দ্বারাই আর কিছু হবে না, কিন্তু ভুল করে আপনি তো বাথরুমটা অগ্নিকোণে করে ফেলেছেন। আর এই যে ইস্ট সাউথ, ইস্ট আর সাউথ মানে পূর্ব দক্ষিণ অগ্নিকোণ, এই জায়গায় যদি ভুল করে ঠাকুর দেবতার স্থান করেন, মানে ঠাকুর দেবতার পুজো পাঠ করেন বা ঠাকুর দেবতা লাগিয়ে রাখেন, আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট অনিবার্য কারণ না কারোর হবে। এই দিকে কোনো রকমের ঠাকুর দেবতাকে রাখা যাবে না, সে যে কোনো ধর্মের লোক হোক না কেন, তার কোনো রকমের কোনো কিছু ইস্ট অ্যান্ড সাউথ মানে পূর্ব দক্ষিণ মানে অগ্নিকোণের এই জায়গায় করা যাবে না। হ্যাঁ, কোনো ধরুন অমাবস্যা, পূর্ণিমা, নবরাত্রি, অনেক রকমের যে অনুষ্ঠান হয় সেদিন একদিনের জন্য ওখানে পুজো পাঠ করা যেতে পারে, বাট সারা জীবন ওখানে ঠাকুর দেবতাকে রেখে মন্দির রেখে পুজো করা যাবে না। যার বাড়িতে অ্যাক্সিডেন্টে কারোর মৃত্যু হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু, খারাপভাবে মৃত্যু হয়েছে, আপনি তার বাড়িতে যাবেন, যে কোনো কেউ যার বাড়িতে মৃত্যু হয়েছে যে কেউ তার বাড়িতে ঢুকবেন, ঢুকে দেখবেন তার বাড়ির পূর্ব দক্ষিণ অগ্নিকোণে ঠাকুর দেবতার স্থান আছে, হয় ঠাকুর দেবতার মূর্তি আছে, বা ঠাকুর দেবতার ফটো আছে, বা ঠাকুর দেবতার ফটো ঝোলানো আছে, বা ঠাকুর দেবতার কোনো কিছু ওখানে পুজো পাঠ করা হচ্ছে। পুজো পাঠ করা হয় মানুষের ভালোর জন্যে, কিন্তু আপনি যদি ভুল জায়গা পুজো করেন তার উল্টো এফেক্ট কিন্তু আপনাকে নিতে হবে। এই অগ্নিকোণে পুজো পাঠ করলে আপনার বাড়ি যদি অ্যাক্সিডেন্টে কারোর মৃত্যু হয় তাহলে তাই দায় থাকবে আপনারা নিজেরাই, কোনো ঠাকুর দেবতা না। কারণ পূর্ব দক্ষিণ অগ্নিকোণে কোনো ঠাকুর দেবতা রেখে পুজো করা যায় না, কারণ ফায়ার এলিমেন্ট, ঠাকুর দেবতাকে ওখানে রাখা যাবে না, কোনো ঠাকুর দেবতাকে রাখা যাবে না। একমাত্র একটা ঠাকুর দেবতাকে রাখা যেতে পারে, সেটা হচ্ছে বজরংবলী। সেটা আবার কি ধরনের ছবি রাখা যেতে পারে, যে কোনো একটা ছবি, সেই ছবিটা রাখা যেতে পারে, সেটা এখন আসছি না আলোচনা ভিত্তিকে, সেটা পরে। এছাড়া কোনো ঠাকুর দেবতার মূর্তি ওখানে রাখা যাবে না। আর হ্যাঁ, বজরংবলী রাখা যাবে, কিন্তু পূর্ব দক্ষিণ করে রাখলে হবে না, শুধু দক্ষিণে রাখতে হবে। দক্ষিণ দেয়ালে
হনুমানজির একটা মূর্তি রাখা যাবে, সেটা আমি বিস্তর আলোচনা আছে, এর জন্য করছি না। তাহলে বুঝতে পারছেন আজকের পূর্ব আর দক্ষিণ বাস্তু নিয়ে আলোচনা। আপনার বাড়ি টাকা পয়সা কেন ঝুট ঝামেলা বা পড়ছে বা টাকা পয়সা আটকে আছে বুঝলেন? আপনার বাড়ির অশান্তি শেষ নেই, ঝুট ঝামেলা লেগে আছে, মনোমালিন্য লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, তাহলে আপনার ওই পূর্ব আর দক্ষিণ ওখানে বাথরুম আছে, বাথরুম আছে। আর যদি ওখানে রান্নাঘর থেকেও থাকে, অ্যাকচুয়ালি তো ওখানে রান্নাঘর বা মিটার ঘর করা উচিত। যদি রান্নাঘর বা মিটার ঘর থেকে থাকে, যদি ধরুন রান্নাঘর আছে, সেই রান্নাঘরে যে গ্যাসটা বা ওভেনটা রাখা হয়, যে স্ল্যাব, ওই স্ল্যাবটা ব্ল্যাক কালার আছে। পূর্ব দক্ষিণে রান্নাঘর করা উচিত, কিন্তু রান্নাঘর করলেই হবে না, যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবটা ব্ল্যাক কালার চলবে না। যদি ব্ল্যাক কালার মানে কালো কালারে রাখেন, তাহলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইবে না, জিদ ধরে বসে থাকবে, বারংবার ফেল করবে। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার আগে দেখবেন অনেকের মা টেনে টেনে নিয়ে যায়, ছেলে মেয়ে ঝুলতে ঝুলতে যায়, কাজে যাবে না। আপনার বাড়ির পূর্ব দক্ষিণে যে স্ল্যাবটা ব্ল্যাক কালারের স্ল্যাব আছে রান্নাঘরে, সেটাকে চেঞ্জ করতে হবে। কী কালার সেটা এসে জানতে হবে, সেটা নিয়ে বিস্তর আলোচনা করা মানে এখানে সম্ভব নয়। ওই স্ল্যাবটাকে চেঞ্জ করে দিলে আপনার ছেলে মেয়ে ঝুলতে ঝুলতে যাবে না, বা আপনি তাকে টানতে টানতে নিতে হবে না, অটোমেটিক আপনার পিছনে চলে যাবে, চলো আমি স্কুলে যাব, না নিয়ে গেলে কাঁদবে। এমনকি রবিবারও মনে করবে যে আমার স্কুল মনে হয় খোলা আছে বা আমার নিচ্ছে না। এখান থেকে মানুষের কিন্তু এই যে আমাদের বাস্তু থেকে কিন্তু সব কিছুর উৎস, মানে এখান থেকে সব শুরু হচ্ছে। আমরা তান্ত্রিক জ্যোতিষের কাছে বিশ্বাস করে পাশের বাড়ির লোক ক্ষতি করেছে, আপনার এই করেছে, তাই আপনি শেষ হয়ে যাচ্ছেন। আরে মশাই, আপনার বাড়ির অগ্নিকোণেই তো আপনি বাথরুমটা করে রেখে দিয়েছেন, জল রেখে দিয়েছেন আগুনের মধ্যে, আপনার টাকাটা আসবে কোত্থেকে? পূর্ব দক্ষিণ ইস্ট সাউথ এয়ার এলিমেন্ট, মানে এখানে অগ্নিকোণ মানে আগুনের দেবতা থাকে। এই জায়গাটায় আমাদের সবার টাকা পয়সা এই জায়গার থেকে আসে, এখান থেকে টাকা পয়সা আমরা ইনকাম করি। এটা আগুন, এখান থেকে টাকা পয়সা, মানে এখানে ধনলক্ষ্মী মাতা সেখান থেকে টাকা পয়সা আমাদের কিন্তু দিচ্ছে। আমরা কি করছি? আগুন জ্বালিয়ে কেউ যদি তার মধ্যে জল ঢেলে দেয়, কি হবে? আগুনটা নিভে যাবে না? তাহলে তো আর সেখান থেকে আগুন আর কখনো উঠবে না, যদি যতক্ষণ না আবার রোদে শুকিয়ে এবং তাকে শুকনো করে না জ্বালানো হয়। জল দিয়ে যদি আগুনের মধ্যে দেন, জলটা আগুনটা নিভে যাবে, তাহলে আর জীবনে ওখানে আগুন আর উঠবে না। তাহলে কি হলো? আপনার টাকা পয়সা ওখানেই স্থগিত হয়ে গেল, আর টাকা পয়সার ফ্লো মানে আর আসবে না। এভাবে কেউ বোঝাবে না, শুধু সবাই ডাকবে আসুন করে দেবো। আমি এরকম বলি না, আপনি দেখুন আপনার কি আছে, আমার কথার সাথে মিলছে কিনা, মিললে তবে আসুন, তার আগে আসার দরকার নেই। অনেক জ্যোতিষতান্ত্রিক ঘেটেছেন, অনেক কোটি কোটি লাখ লাখ টাকা খরচা করেছেন। আপনি বাস্তুর মাটি নিয়ে আসুন, বাড়ির ম্যাপটা নিয়ে আসুন, আপনার বাস্তু ব্যালেন্স করে দেবো, বাস্তু বন্দনা করে দেবো, আপনার ইনকামের জায়গা শুরু হয়ে যাবে, আপনার সংসার সুখের করে দেবো। আমার খরচা বেশি বাস্তুর, এবং অনেকের যারা আমাকে বাড়িতে নিয়ে যায়, অনেকে অনেক টাকা খরচা করে আমাকে নিয়ে যায়, কিন্তু যে টাকাটা সে খরচা করে তার 1000 গুণ আমি তাকে পাইয়ে দিই, এটা বাস্তব। তাহলে বুঝতে পারছেন, আপনি অনেক জ্যোতিষতান্ত্রিক করেছেন, অনেক তান্ত্রিকের কবলে পড়েছেন, জ্যোতিষের ফলসের পড়েছেন, ফলস তান্ত্রিক জ্যোতিষের পাল্লায় পড়েছেন। যিনি সত্যিকারের তান্ত্রিক জ্যোতিষ হবেন, তিনি আপনাকে বলবে যে তোমার বাস্তুটাকে দেখাও, বাস্তুর কিছু সমস্যা আছে কিনা আগে দেখি, এই আছে, এগুলো দেখাও। যদি হয়, যদি ডাক্তারকে দেখান, ডাক্তার কি করে? আগে সব রিপোর্ট করে নিয়ে আসুন, কোথাতে ব্যথা হচ্ছে দেখে নিল, এই সমস্যা, সেই মেডিসিনটা দেয়, সুস্থ। তাহলে তান্ত্রিক জ্যোতিষ যদি সঠিক হয়, তাহলে আপনাকে বলবে এই জিনিসগুলো করুন বা এগুলো নিয়ে আসুন, দেখে নিই, সেগুলো থেকে বোঝা যাবে আপনার কোথার থেকে সমস্যা। সেটা দেখে যদি আমি সেই রেমেডিটা করতে পারি, আপনার সমস্যা শেষ, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যেখানে যান না কেন, দামি দামি স্টোন অমুক জায়গার থেকে নিন, না পরে কাজ চাই। লোকে 2.5 লাখ টাকা স্টোন পড়বে, কিন্তু আমাদের কাছে 30,000 টাকা খরচা করবে না। কেন করবে না? ও কিছু কি দেবে, কি করবে, আমি তো আংটিটা দেখাবো সবাইকে, কিন্তু ওই আংটিটা পরে যেতে তার কত বড় সমস্যা হয়েছে সে নিজে জানে না। লাগবে না পোখরাজ, পরে আছে পোখরাজ, লাগবে না পান্না, পরে আছে পান্না। তাই যে রেমেডি আপনার লাগবে সেটা ধারণ করলে তার কাজ হবে, 100% কাজ হবে।
বাস্তু যদি আপনি ঠিক করে নেন, বাস্তু ব্যালেন্স করে নেন, আপনার 90% 80 থেকে 90% আপনার সমাধান হয়ে গেল। এবার গ্রহের সমস্যাগুলো কাটাবেন, স্টোন পড়বেন 10% বা 20% আপনার সমস্যার সমাধান সেখানে। কিন্তু বাস্তু যদি আপনি ব্যালেন্স করেন, আপনার সমস্যার সমাধান সেখানে মিটে যাবে। আমি ক্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম, বাজে রোগ নিয়ে আলোচনা করেছিলাম, কিডনি ড্যামেজ নিয়ে আলোচনা করেছিলাম। তো এইসব বিষয়গুলো আমি যদি বাস্তু ঠিক করি, ঠিক হয়ে যাবে। একজনের চোখের সমস্যা হয়েছিল, চোখের সমস্যা হয়েছিল, অনেক ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলছে কিছুই ধরতে পারছি না, অনেক রিপোর্ট করেছে, চশমা লাগবে, হ্যান লাগবে, কিছুই লাগেনি, অনেক ওষুধ খেয়েছে, অনেক কিছু করেছে, অনেক ঝাড়ফুঁকও করেছে, অনেক স্টোন ফোন নিচে, অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছে, কোনো কাজ হয়নি, চোখটা খারাপের দিকে যাচ্ছিল। আমার কাছে আসার পরে আমি তাকে বললাম, আপনার বাথরুমটা এদিক আছে বা রান্নাঘরটা এদিক আছে, এর কালারটা এরকম আছে। তারা বুঝতে পারছিল না বলে আমার সাথে বাড়ির লোককে ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কল করে দেখা গেল, হ্যাঁ আমি যে রঙটা বলছি সেই রঙটা তার সেই বাথরুম বা রান্নাঘরের দেয়ালে রয়েছে। আমাকে নিয়ে গেল, তারা আমি বললাম আমাকে নিয়ে যেতে হবে ব্যালেন্স করার জন্যে। আমি বাড়িতে গিয়ে তাদের ওই রঙটাকে চেঞ্জ করিয়ে বাড়ির বাস্তু সব দেখে ব্যালেন্স করে দিয়ে আসলাম। হ্যাঁ, আমাকে খরচা করে নিয়ে গেছিল। আমি বললাম আপনি 7 দিনের মধ্যে রেজাল্ট দেবেন। তার বাচ্চাকে কোনো রেমেডি দিইনি চোখের জন্যে। 7 দিন পরে মিষ্টির প্যাকেট নিয়ে আমার চেম্বারে এসছে, বলছে দাদা মিরাক্কেল করে দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে, যে চোখ নষ্ট হয়ে যাচ্ছিল, চোখের সমস্যা পুরো 7 দিনের মধ্যে ক্লিয়ার। সামান্য ওই জায়গায় বাথরুম এবং রান্নাঘরের কালার রং করা ছিল বলে তার সন্তানের চোখটা শেষ হয়ে যাচ্ছিল, সেটাকে করে দিলাম, দেওয়ার পরে তার সমাধান হয়ে গেল 7 দিনে। তাই সে এখন আমার পার্মানেন্ট কিন্তু ভক্ত। তাহলে বাস্তুটা ঠিক করলে আপনার বাড়িতে বড় বড় রোগ অসুখ চলে যাবে। অনেক ডাক্তার বলে এর কোনো আর আমাদের কাছে কোনো রেমেডি বা কিছু নেই, দিতে পারবো না, কোনো ওষুধ দিতে পারবো না, আর অ্যান্টিবায়োটিক দিতে পারবো না। এরকম অনেক পেশেন্ট আছে আমার কাছে যাদেরকে আমি আজকের সুস্থ সবল জায়গায় নিয়ে এসেছি। সঠিক জ্যোতিষতান্ত্রিকে যদি দেখান, যে কোনো ভক্তকে বা যে কোনো পেশেন্ট বা যে কোনো কাস্টমারকে 100-র মধ্যে 99 জনকে সে সুস্থ এবং বাঁচার রাস্তা করে দেয়। একজন, সেটা হচ্ছে ভগবানের হাতের উপর থাকে। সঠিক জ্যোতিষতান্ত্রিকের যদি আপনি দেখান, 100 জনের মধ্যে 99 জনকে সে বাঁচার পথ, বাঁচার রাস্তা দেখিয়ে দেয়, বাঁচিয়ে দেয়। একজনকে পারা যায় না, সেটা হচ্ছে ভগবানের হাতে থাকে। এটাই হচ্ছে জ্যোতিষতান্ত্রিক সঠিক। নয়তো যার 19 বছর বয়স জ্যোতিষ লাইনে নেমে বলছে আমি 30 বছর ধরে সাধনা করছি, লোকে কি এতটাই বোকা? গোপ মানে গোপের রেখা ওঠেনি, বলছে আমি 30 বছর ধরে সাধনা করছি, তার বয়স 19। উচ্চ মাধ্যমিক পাশ করে হয়তো নেমে গেছে, পাশ করলো কি করলো না, লাইনটা পয়সা আছে জেনে গেছে। তাহলে সে 37 বছর বা 30 বছর ধরে সাধনা কখন করলো? বয়স তো 19 মাত্র। তাকে যখন মিডিয়া ধরলো বা যেই হোক যখন প্রশ্ন করেছিল, বলছে না আমার পরিবারের লোকজন 30 বছর 37 বছর ধরে সাধনা করেছে, আমি করিনি। এরকম আছে। সঠিক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে আপনার বাঁচার পথ দেখিয়ে দেবে। আমার কাছে আসলে তো আমি দেখিয়ে দিই, এবং আমি বলি যে মরার শেষ মুহূর্তটা একবার আমার কাছে আসবেন এবং বাস্তুর মাটি বা ধুলো নিয়ে অবশ্যই আমার সাথে দেখা করবেন, আপনার বাঁচার রাস্তাটা আমি দেখিয়ে দেবো। বাস্তু যদি ঠিক করে দিই, আপনার 90% বা 80 থেকে 90% সমাধান আপনার করে দেওয়া যাবে। তার জন্য আমার সাথে এসে যোগাযোগ করতে হবে চেম্বারে। যদি আপনার বাড়িতে নিয়ে যাওয়ার মনে করেন, তাহলে চেম্বারে আগে আসতে হবে। ফোনের মাধ্যমে বললে হবে না আমার বাড়ি আসুক আমি টাকা দিব না, আপনাকে এসে যোগাযোগ করে কথা বলে সমস্যার সমাধান ওখানে বসে দেখে শুনে তবে আপনার বাড়িতে যাওয়া হবে। এবং আপনার বাস্তুর ম্যাপটাও নিয়ে আসবেন, যেইভাবে হাতে এঁকে নিয়ে আসতেও পারেন, যে বাড়ির কোথায় কি আছে এসে আমাকে দেখাতে হবে। সময় হাতে নিয়ে আসবেন, এসে বলবেন না আমি দাঁড়িয়ে আছি, কখন আসবেন, একদমই নয়। 4 ঘন্টা হাতে সময় নিয়ে আমার চেম্বারে আসবেন যদি আসার হয়। যদি তাড়া থাকে আসবেন না, 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, আমি সময় নিয়ে দেখি। যাই বাস্তু নিয়ে আলোচনা করলাম। যদি কারোর মনে হয় যে হ্যাঁ দীপক শাস্ত্রীর কথা ঠিক, তাহলে আপনারা বাস্তুর জন্যে অবশ্যই চেম্বারে আমার কাছে আসুন। অন্য কারো কাছ থেকে বাস্তু বন্দনা বাস্তু করিয়েছেন, তারপরেও আপনি আসবেন যদি সমস্যা থাকে। সবাই বাস্তু ব্যালেন্স করতে পারে না, বাস্তু কেউ বন্দনা করতে পারে হয়তো কিছু কিছু লোক,
কিন্তু সবাই ব্যালেন্স করতে পারবে না। কারণ নত রাতের অন্ধকারে অনেক নামি যাবি জ্যোতিষতান্ত্রিক আমার বাড়িতে এসে তার বাস্তু বন্দনা বা বাস্তু ব্যালেন্স করে নিয়ে যায় না। সে তন্ত্র জানে, অনেক কাজ জানে, অনেক ভালো তান্ত্রিক, কিন্তু সে কিন্তু বাস্তু জানে না। আমাকে নিয়ে গিয়ে তার বাস্তু ব্যালেন্স করেছে, অনেক আছে, আমি নাম কারণ নেব না, নিতে নাও বলেছে। আমি অনেকের তান্ত্রিক জ্যোতিষের বাড়িতে গিয়ে বাস্তু ব্যালেন্স করে দিয়ে এসেছি এবং বাস্তু বন্দনা করে দিয়ে এসেছি। তিনি কিন্তু নাম করা তান্ত্রিক এবং তিনি কাজও জানেন। তাই সবাই কিন্তু বাস্তু জানে না। এখন আমার দেখা থেকে বাস্তু নিয়ে আলোচনা করছে ঠিকই, কিন্তু বাস্তুর কিছু জানে না। যাই হোক, আজকের যে বিষয় আপনাদের বলবো বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনায় আসি। আজকে বাস্তু নিয়ে এই অবধি থাক, পরের বিষয় পরের বছর মানে পরের সপ্তাহে বা পরের মানে অনুষ্ঠানে আমি আবার দেখাবো আমার বাস্তু নিয়ে কি আলোচনা, সেটা দেখাবো বা শোনাবো বা বোঝাবো। আজকে যেটা বিষয় নিয়ে সেটা বললাম যে সামনে যে ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যার আগের দিন থেকে শুরু করে ফলহারিণী অমাবস্যা থাকা চলাকালীন ইউটিউবে ফেসবুকে আমার অনেক অনুষ্ঠান পেয়ে যাবেন এবং তার টিপসগুলো আপনারা নিয়ে নেবেন। ইউটিউবে পণ্ডিত দীপক শাস্ত্রী অ্যাস্ট্রোলজার সার্চ করবেন, পেয়ে যাবেন, অনেক অনুষ্ঠান পাবেন ফলহারিণী অমাবস্যা। তো আজকের আপনাদের এইখানে আমি ফলহারিণী নিয়ে বলবো। ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যায় আপনার যে কোনো মনস্কামনা আপনি কিন্তু পূর্ণ করতে পারেন, যে কোনো একটা মনস্কামনা, 1000 নয়, 3টে নয়, 2টো নয়, একটা। কি করে করবেন? এই ফলহারিণী অমাবস্যার আগের দিন চতুর্দশীর দিন সকালে যখন আপনি স্নান সারবেন, সেই সময় কোনো পুকুর বা নদীতে গিয়ে একটা আম ভালো করে ধুয়ে নিয়ে আসবেন। ভালো করে একটা আম ধুয়ে নিয়ে আসবেন নদী বা পুকুরে। ওটা আপনার যে কোনো ইষ্টদেবতা, মা কালী হোক বা যে কোনো ইষ্টদেবতার পায়ের সামনে রেখে দেবেন। ওইটার মধ্যে আপনার নামটা লিখবেন আর একটা জিনিস লিখবেন, আপনার মনোকামনাটা কি। চাকরি পেতে চাইছেন, ব্যবসায় উন্নতি করতে চাইছেন, ভালো একটা ভালো মেয়েকে বা ভালো মানে বিয়ে করতে চাইছেন, ভালো স্ত্রী পেতে চাইছেন বা ভালো স্বামী পেতে চাইছেন, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে চায়, বা আপনার নাম ডাক হোক, যে কোনো একটা আপনি মনস্কামনা লিখবেন। লিখে তার নিচে যেটা লিখবেন হ্লিং লিখবেন বা হুং লিখবেন। হ্লিং বা হুং লিখবেন, যে কোনো একটা হ্লিং বা হুং লিখে এটাকে আবার ইষ্টদেবতার পায়ের সামনে আপনি রেখে দেবেন। দিয়ে কর্পূর জ্বালিয়ে আপনি যে কোনো আপনার ইষ্টদেবতার মন্ত্র বলতে পারেন, ওম নমঃ শিবায় হোক বা যে কোনো বলতে পারেন। হয়ে গেল। অমাবস্যার দিন, যেদিন অমাবস্যা পড়ে যাচ্ছে, ভোরের বেলা উঠে আপনি ওই ভোরের বেলা উঠে বা অমাবস্যা চলাকালীন পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবেন। দেওয়ার পর মা গঙ্গাকে বলেন যে মা গঙ্গা মা, আমি তোমাকে এটা দিলাম, দান করলাম, আমি যেটা মনস্কামনা করছি আমার 1 বছরের মধ্যে যেন আমি মনস্কামনাটা পূর্ণ করতে পারি বলে জলটাকে আপনি গায়ে ছড়িয়ে দেবেন আমের মধ্যে লিখে। এই আমটা 1 বছর খাওয়া যাবে না। যখন মনস্কামনা পূর্ণ হবে পরের বছর ফলহারিণীতে আপনি ওই আমটা ওখানে ভাসিয়ে দিয়ে আসবেন, তাহলে খেতে পারবেন। সেটা নিয়ে পরে বিস্তর আলোচনা করে দেবো। ফলহারিণী অমাবস্যা চলাকালীন এটা করে দেখুন, 100% রেজাল্ট পাবেন, 100% পরীক্ষিত করা রেজাল্ট পাবেন। এবার আসি অমাবুচি নিয়ে। শীঘ্রই অমাবুচি আসছে, আপনারা জানেন জুন মাসে অমাবুচি, সবাই জানে যে অমাবুচি শুরু হয়। এই অমাবুচি শুরু হওয়ার সময় আপনার বাড়ি যত দেবদেবীর মূর্তি আছে, দেব মূর্তি ছাড়া সব দেবী মূর্তির মুখ ঢেকে দেবেন। সে লক্ষ্মী হোক বা যে কোনো দেবী মূর্তির মুখটা ঢেকে দেবেন। এই সময় কোনো দেবী মূর্তির গায়ে বা ফটোতে টাচ করবেন না, লাল বস্ত্র দিয়ে ঢাকবেন। যদি লাল বস্ত্র যদি না থাকে তাহলে লাল কোনো কিছু দিয়ে ঢেকে দেবেন। আর এই সময় পুজো পাঠ না করে ধূপকাঠি বা প্রদীপ মোমবাতি জ্বেলে দিতে পারেন। আর এই অমাবুচি চলাকালীন আপনারা কখনো মাটির মধ্যে লোহা হোক বা যে কোনো জিনিস দিয়ে কখনো আঘাত করবেন না, তাহলে কিন্তু সারা বছর আপনার অভাব পিছনে ছাড়বে না, অভাব অনাটন পিছন ছাড়বে না। এই সময় কোনো গাছও পোতা যাবে না, গাছ তোলাও যাবে না, মাটির মধ্যে টাচ করা যাবে না। হেঁটে যাচ্ছেন ঠিক আছে, মাটির মধ্যে ধাক্কা মারবেন না বা কোনো কিছু দিয়ে আপনি আঘাত করবেন না, তাহলে আপনার কিন্তু সারা জীবন অভাব নেমে আসবে সারা বছর। যাই হোক, আজকের অনুষ্ঠান এই অবধি। যদি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই অনুষ্ঠান
দেখে যদি মনে করেন আসবেন চেম্বারে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতা মারা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।